গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। বাড়ি থেকে পালিয়ে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও আবহ অপু আইচ, অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। শুনছেন বাড়ি থেকে পালিয়ে। আষাঢ় মাস, সমস্ত রাত টিপ টিপ করে বৃষ্টি পড়ায় রাস্তা কর্দমাক্ত হয়ে পড়েছে। ছাঁচের ছইতোলা গরুর গাড়ির ভেতর বসে আমিও অল্প বিস্তর ভিজছি। সরকারি কাজে আসতে হয়েছিল কটকে, এসেছিলাম জাহাজে। কলকাতায় ফিরছি সড়ক পথে। যে রাজপথ ধরে লোকেরা পুরীধামে যান সেই পথ ধরেই আমরা ফিরছি। আমি আর একজন মাত্র কনস্টেবল, দুজনেই বসে আছি গরুর গাড়ির ছইয়ের ভেতর। গাড়োয়ান খুব আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিল। এখন ভোর হতে আর খুব বেশি বাকি নেই। এমন সময় দূর থেকে একটা করুণ কান্নার সুর শুনতে পেলাম। যতই এগোতে লাগলাম কান্নার আওয়াজ ততই যেন কাছে আসতে লাগলো। খানিকটা এগোনোর পর বুঝতে পারলাম আওয়াজটা নারী কণ্ঠে। এই অসময়ে এরকম বর্ষার আবহাওয়ায় এমন নির্জনে কে কাঁদছে? কৌতূহলী হয়ে চালককে গাড়ি থামাতে বললাম। গাড়ি থামল। দিনের আলো তখনও ফোটেনি। আবছা অন্ধকারে চারপাশ আবৃত হয়ে আছে। সঙ্গী কনস্টেবলকে নিয়ে নিচে নামলাম। কান্নার আওয়াজ লক্ষ্য করে একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম রাস্তার এক পাশে কতগুলো লতাপাতার আড়ালে একটি স্ত্রীলোক জড়সড় হয়ে বসে বসে কাঁদছে। তার পরনে একখানা আধময়লা কাপড়, সেটা বৃষ্টির জলে একেবারে ভিজে গেছে। আর কোনো জিনিসপত্র তার সঙ্গে নেই। দেখে কোনো ভদ্র ঘরের রমণী বলেই মনে হয়। বয়স 26-27 হবে। পরনের কাপড় দেখে বিধবা বলে মনে হয় না, কিন্তু তার অঙ্গে অলংকারের চিহ্ন মাত্র নেই। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমার কথার কোনো উত্তর পেলাম না, কিন্তু তার কান্না বন্ধ হলো। চুপ করে রইল। বললাম, ভয় নেই, আমি চোর ডাকাত নই, আমার কোনো বদমতলবও নেই। এই পথ দিয়ে যাচ্ছিলাম, কান্নার আওয়াজ শুনে গাড়ি থামিয়ে দেখতে এলাম। আপনি কি কোনো বিপদে পড়েছেন? আপনি কে? আমি একজন পুলিশ কর্মচারী, তবে এখানকার পুলিশ নই। কলকাতা থেকে একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম। আপনি কে? আমার মনে হচ্ছে আপনার সাহায্যের প্রয়োজন। আমার বাড়ি কলকাতায়। এখানে কিভাবে এলেন? খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, সে অনেক দুঃখের
আর লজ্জার কথা। আপনি কি এখন কলকাতায় ফিরে যেতে চান? সেখানে আমার আর মুখ দেখাবার উপায় নেই। সে তো পরের কথা, পরে ভাববেন। আপনি যদি এখন কলকাতায় যেতে চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। না, আর ফিরব না। তাহলে কোথায় যাবেন? আর কোথাও যাওয়ার নেই। আপনার সঙ্গে কেউ আছে? না, এখন আমি একাই। সঙ্গে কি আছে? কিচ্ছু নেই। টাকা কড়ি কাপড় চোপড় কিছু নেই? না। বেশ, তাহলে উঠুন, এখন আমার সঙ্গে আসুন। কোথায়? আমি কলকাতায় যাচ্ছি। যদি কলকাতায় যেতে চান তাহলে আমি আপনাকে অনায়াসেই আমার সঙ্গে নিয়ে যেতে পারি। আর যদি অন্য কোথাও যেতে চান তো সেখানেও আপনাকে পাঠিয়ে দিতে পারি, কিন্তু এখানে আমি আপনাকে এভাবে একা ছেড়ে রেখে যেতে পারবো না। আপনি নিতান্তই দয়ালু মানুষ, কিন্তু আমি লোকালয়ে এই মুখ আর দেখাতে চাই না। আমার অদৃষ্টে আত্মহত্যাই লেখা আছে। আত্মহত্যা মহাপাপ। জানি। তা সত্ত্বেও আত্মহত্যা করতে চাইছেন কেন? সব কথা আপনাকে বলতে পারবো না। আপনার সঙ্গে কি কেউ ছিল? ছিল। তিনি এখন কোথায়? জানি না, আমাকে কিছু বলে যায়নি। কখন গিয়েছেন? তাও আমি জানি না। তাঁর কি ফিরে আসার সম্ভাবনা আছে? বোধহয় নেই। তাহলে আর কোনো কথার প্রয়োজন নেই। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। আপনি আসুন, আমার সঙ্গে একটা গরুর গাড়ি আছে, আপনি তাতেই উঠে পড়বেন। যতক্ষণ না আর একটা গাড়ি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর আমার একজন কনস্টেবল আছেন, আমরা দুজন গাড়ির সঙ্গে হেঁটে হেঁটেই যাব। আপনার গাড়ি? আপনি হেঁটে যাবেন? গাড়ি থাকলেও আমরা মাঝে মধ্যে হেঁটেই যাই, হাঁটতে আমাদের কোনো অসুবিধা নেই। এবারে সে আর কোনো প্রতিবাদ করল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার পিছন পিছন হাঁটতে শুরু করল। গাড়ির কাছে গিয়ে আমার পোর্টমেন্ট খুলে তার ভেতর থেকে একটা কাপড় বার করে স্ত্রীলোকটির হাতে দিয়ে বললাম, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে, এই নিন। আমরা দূরে দাঁড়িয়ে আছি, আপনি গাড়ির পেছন দিকে গিয়ে কাপড়টা ছেড়ে নিন। দেখলাম বিনা বাক্য ব্যয়ে আমার হাত থেকে কাপড়টা নিয়ে গাড়ির পেছন দিকে চলে গেল। তারপর বস্ত্র পরিবর্তন করে গাড়িতে উঠে বসল। তখন রাত্রি প্রভাত হয়ে সূর্যদেব পূব আকাশে উদিত হচ্ছেন। গাড়িতে উঠে সে বলল, আপনার গাড়ি আমি দখল করে বসলাম। আর একখানা গাড়ি ঠিক করে নেব। যতক্ষণ গাড়ি না পান হাঁটবেন? ভোরবেলা একটু হাঁটাহাঁটি করা ভালো। দেখুন, আপনি এতটা অনুগ্রহ করলেন। আপনি সে অর্থে আমার জীবনদাতা। আপনার কাছে আর লজ্জা কি? গাড়ির ভেতরে তো জায়গা আছে। আমি এদিকটায় বসছি, আপনারা স্বচ্ছন্দে ওই দিকটায় বসতে পারেন। খানিক আগে যে মহিলা জড়সড় হয়ে বসেছিল, কোনো কথারই উত্তর দিতে চাইছিল না, আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, এরই মধ্যে তার এতটা পরিবর্তন দেখে বেশ অবাক হলাম। আমারই দেওয়া শুকনো কাপড় পরে আমারই ভাড়া নেওয়া গাড়িতে বসে সে আমাকেও গাড়িতে উঠতে বলছে। এই স্ত্রীলোকটি কি সত্যিই বিপদগ্রস্তা, নাকি অন্য কোনো রহস্য আছে? সে যাই হোক, ও নিজে থেকেই যখন উঠতে বলছে তখন যেতে যেতে কথায় কথায় ওর এখানে আসার আসল রহস্য নিশ্চয়ই জেনে নিতে পারব। আমি গাড়িতে উঠেই বসলাম। কনস্টেবলটি গাড়ির পেছন পেছন হেঁটেই আসতে লাগল। তখনকার দিনে কটক যাওয়া আসার রাস্তায় যে ধরনের গরুর গাড়ি চলাচল করত সেগুলিকে বলা হতো উড়িয়া গাড়ি। এখনও কটকের রাস্তায় মাঝে মধ্যে এই ধরনের গাড়ি এগাত্রা দেখতে পাওয়া যায়। এই গাড়িগুলি ঠিক আমাদের দেশের ছইতোলা গরুর গাড়ির মতো নয়, তার চাইতে আরও অনেক উঁচু। গাড়ির ওপর বেশ প্রশস্ত এবং উঁচু ছই বা ছাপ্পড় আছে, এতটাই উঁচু যে ভেতরে বিছানা পেতে তার উপর বসে থাকলেও মাথায় ঠেকে না। প্রায় এক হাত ফাঁকা থাকে। ছইয়ের ভেতরে দুই পাশে এবং সামনে পেছনেও একই রকমভাবে অনেকটা করে জায়গা থাকে। ছইয়ের পিছন দিকটা ঢাকা থাকে। ছইয়ের সামনের দিকের অর্ধ গোলাকৃতি যে ফাঁকা জায়গাটা, যেখান দিয়ে ছইয়ের ভেতর ঢুকতে হয়, সেই জায়গাটাও ঢেকে ফেলবার জন্য দুপাশ থেকে মাপ মতো দুখানা ঝাঁপ তৈরি করা থাকে। ছইয়ের বাইরের অংশটায়
যেখানে বসে গাড়োয়ান গাড়ি চালায় সেই অংশটাও ছইয়ের সামনের দিক থেকে খানিকটা বার করে এনে ছাউনি করে দেওয়া আছে। ইচ্ছা করলে ছইয়ের ঝাঁপ বন্ধ করে দিয়ে ভেতরে ঘরের মতো ঘুমিয়েও নেওয়া যায়। আমি যে গাড়িতে করে যাচ্ছিলাম সেখানেও এই রকমেরই একখানা উড়িয়া গাড়ি। গাড়ির মধ্যে পুরু করে খড় বেছানো ছিল, তার উপর কম্বল, তোশক আর চাদর পেতে বালিশ রাখা ছিল। ছইয়ের ভেতরে পিছন দিকটায় আমার পোর্টমেন্ট ও অন্যান্য জিনিসপত্রগুলো রাখা থাকত। কনস্টেবল বেশিরভাগ সময় হেঁটেই যেত, যখন গাড়িতে উঠত তখন ওই দিকটাতেই বসত, বাদবাকি জায়গাটা আমারই দখলে থাকত। আমি শুয়ে বসে বই পড়ে যেতে যেতে সময় কাটাতাম। স্ত্রীলোকটি গাড়িতে উঠে প্রথমে আমার জায়গাতেই বসেছিল। তার কথা শুনে আমি গাড়ির ভেতর উঠতেই সে একেবারে পিছন দিকে সরে গিয়ে কনস্টেবল যেখানে বসত সেখানে গিয়ে ঘোমটায় মুখ ঢেকে বসল। গাড়ি ক্রমেই এগিয়ে যেতে লাগলো। আমি ভাবছি, কাজটা কি ঠিক করলাম? একজন অপরিচিত স্ত্রীলোককে নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছি। যদি এই মহিলা কোনো পুরুষ মানুষের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে এসে থাকে এবং তার আত্মীয় স্বজনেরা তাকে খুঁজতে বেরিয়ে অবশেষে আমারই গাড়ির মধ্যে থেকে একে দেখতে পায়, তখন তারা তো প্রথমে আমার উপরেই চড়াও হবে। আমি কি আসল ঘটনাটা তখন বলবার সুযোগ পাব? না বললেও তারা তা বিশ্বাস করবে? বুঝতে পারছি আমি যা করছি এ কাজে যথেষ্ট ঝুঁকি আছে, কিন্তু এ যদি সত্যিই সহায়হীনা হয়ে থাকে তাহলে একে একা ফেলে রেখেই বা যায় কিভাবে? সুতরাং যা আছে কপালে পরে দেখা যাবে, এই ভেবে চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। একবার পিছন ফিরে তাকিয়ে দেখলাম তার মাথায় ঘোমটা পিছন দিকে সরে গেছে। তার চোখের ওপর আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে সে ঘোমটা আবার টেনে এনে আগের মতো মুখ ঢেকে ফেলল। আমি বললাম, আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কোনো উত্তর পেলাম না। আবার জিজ্ঞাসা করলাম। এবারও সে চুপ করে রইল। বললাম, আগে তো দিব্যি কথা বলছিলেন, এখন আবার চুপ করে গেলেন কেন? তাছাড়া এখন 2-3 দিন আমাদের এই একসঙ্গেই যেতে হবে, কথা না বললে চলবে কেন? কি জানতে চাইছেন বলুন। আপনি কোন জাতি? এটা জেনে আপনার লাভ? লাভ না থাকলেও প্রয়োজন আছে। অনেকক্ষণ বসে আছি, এবার একটু পা ছড়িয়ে শুতে হবে। আপনার দিকেই পা করতে হবে তো। এখন আপনি যদি ব্রাহ্মণ সন্তান হন তাহলে আমার পাপ হবে যে। আপনি নিশ্চিন্তে শুয়ে পড়তে পারেন, আপনার কোনো পাপ হবে না। আমার জাত ধর্ম সব নষ্ট হয়ে গেছে। আমি বালিশে মাথা দিয়ে তার দিকে পা করে শুয়ে পড়লাম। সে একটু সরে বসল, কিন্তু সরে যেখানে বসল তাতে করে আমার হাঁটুর প্রায় কাছাকাছি চলে এলো। গাড়ির ঝাঁকুনিতে মধ্যে মধ্যে আমার হাঁটু তার গায়ে ঠেকেও যেতে লাগলো, কিন্তু তবুও সে সরে বসল না। খানিক পরে দেখলাম তার মাথার ঘোমটাও শিথিল হয়ে গেল। এবার আমার মনে হতে লাগলো, এ কুচরিত্রা স্ত্রীলোক নয় তো। যাই হোক, কিছুক্ষণ পর আমি বললাম, বুঝতে পারছি আপনি আপনার আসল পরিচয় গোপন করতে চাইছেন। একটা কথা আপনাকে বলে রাখি, আপনি আমাকে কিছু বললে তা গোপনই থাকবে, অন্য কেউ জানবে না। বরং আপনার সব কথা জানতে পারলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি কি জানতে চাইছেন? আপনার নাম কি? উষা। কলকাতায় কোথায় আপনার বাড়ি? শ্যামবাজারে। শ্যামবাজারে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি। আপনার বাবার নাম? সুরেশচন্দ্র অধিকারী। আমি এক সুরেশবাবুকে চিনি, তার পদবি জানি না, বেশ নামডাক আছে, অবস্থাপন্ন লোক। হ্যাঁ, তিনিই আমার পিতা। বেশ। আপনার শ্বশুর বাড়ি কোথায়? তা আমি জানি না, আমি সেখানে কখনো যাইনি। আমার স্বামী আমার বাবার বাড়িতেই থাকতেন। থাকতেন মানে এখন? তিনি বহুকাল আগে মারা গেছেন। এখানে এলেন কার সঙ্গে? শরতের সঙ্গে। শরৎকে? আমার বাড়ির কাছেই একটা মেস বাড়িতে থাকতো। আলাপ হলো কিভাবে? আমার ভাইয়ের সঙ্গে সে
প্রায় আমাদের বাড়িতে আসতো। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, দাসীর হাত দিয়েই আমরা দুজনে চিঠি দেওয়া নেওয়া করতাম। দুজনে আলাদা দেখা করার সুযোগ খুঁজতাম, অথচ বাড়ির বাইরে একা যাওয়ার উপায় ছিল না। শেষে শরতেরই পরিকল্পনা মতো গৃহত্যাগের সিদ্ধান্ত নিলাম। আমার সমস্ত গয়নাগাটি আর নগদ টাকা যা নিজের কাছে ছিল, আর কিছু কাপড় চোপড় নিয়ে একদিন সন্ধেবেলায় লুকিয়ে খিড়কির দরজা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। শরৎ কাছাকাছি দাঁড়িয়েছিল। সে আমাকে বড় রাস্তায় নিয়ে গেল। সেখানে একখানা গাড়ি দাঁড় করানো ছিল। আমরা দুজনে সেই গাড়িতে উঠে পড়লাম। দেখলাম গাড়ির ভেতরে আরও একজন বসে আছে। কিছু দূর যাওয়ার পর ওই গাড়িটা ছেড়ে দিয়ে আমরা তিনজনে আর একটা গাড়িতে উঠে পড়লাম। এই তৃতীয় লোকটিকে শরতের বন্ধু। আগে চিনতেন? না। বেশ, তারপর? এইভাবে বেশ কয়েকবার গাড়ি পাল্টে পাল্টে আমরা যেতে লাগলাম। ক্রমে রাত পুইয়ে সকাল হলো। কোথায় এলাম কিছুই বুঝতে পারলাম না। সেখানে কোনো ঘোড়ার গাড়িও পাওয়া গেল না। সেখান থেকে একটা গরুর গাড়ি ভাড়া নেওয়া হলো। তিনজনেই সেই গাড়িতে উঠলাম। এই গাড়িতে করেই টানা 2 দিন ধরে যেতে লাগলাম। তারপর যে ঠিক কি ঘটেছিল তা আমি বলতে পারবো না। গাড়ির ভেতর হঠাৎ আমার ঘুম এলো। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। যখন ঘুম ভাঙল দেখলাম রাস্তার এক পাশে মাটির ওপরে শুয়ে আছি। বৃষ্টিতে ভিজে গেছি। গায়ে গয়না গাটি কিচ্ছু নেই। সঙ্গে যা ছিল কাপড় চোপড়, সোনাদানা, নগদ টাকা, সেসবও কিচ্ছু নেই। আস্তে আস্তে উঠে বসলাম। শরৎ বা তার সে বন্ধুকেও দেখতে পেলাম না। এমনকি গাড়িটাও নেই। অসহায়ের মতন বসে বসে কাঁদতে লাগলাম। তারপর তো আপনি এলেন। এসব কথা আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো এতদূর আসতামই না। ওখান থেকেই ওদের অনুসন্ধান শুরু করা যেত। উষা মাথা নিচু করে বলল, লজ্জায় বলতে পারিনি। সঙ্গে কত টাকা ছিল? 1000 খানেকের কম নয়। গয়না? তাও 2-3 হাজার টাকা তো হবেই। আপনার কি অনুমান? কি বিষয়ে? এইসব টাকা পয়সা গয়নাগাটিগুলো কে নিল বলে মনে হয়? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। শরতেরই কাজ বলে মনে হয় কি? সে এমন কাজ করবে? তাহলে সে গেল কোথায়? তার অবস্থাও যদি আমারই মতো হয়ে থাকে? আপনার পক্ষে শরৎকে সন্দেহ করাটা সম্ভব নয়, সেটা বুঝতে পারছি। দেখুন, আপনার সঙ্গে দেখা হওয়ার আগে আমরা যে রাস্তা ধরে আসছিলাম সে রাস্তায় আমরা কোনো বাঙালি কাউকে দেখিনি। যদি রাতের অন্ধকারে চোখের আড়াল হয়ে যায় তো আলাদা কথা। সকাল থেকে এ পর্যন্ত এলাম, এর মধ্যেও তো আমাদের চোখে কেউ পড়ল না। সুতরাং এখন আমাদের আবার ওখানেই ফিরে যেতে হবে। আমার বিশ্বাস, যাকে বিশ্বাস করে আপনি ঘর ছেড়েছেন, নিজের ধর্ম নষ্ট করেছেন, সেই আপনার সর্বনাশ করে আপনাকে পথে বসিয়েছে। শরৎ সেই প্রকৃতির লোক বলে আমার মনে হয় না। সে পরে বোঝা যাবে। আপাতত আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? যেখান থেকে প্রথম গরুর গাড়িতে উঠলেন সে জায়গাটার নাম কি? তা আমি জানি না। একটু মনে করে দেখুন। আমি ঘোড়ার গাড়ির ভেতরেই বসেছিলাম। শরৎ আর তার বন্ধু গরুর গাড়ি ঠিক করে আনবার পর আমি ঘোড়ার গাড়ি থেকে নেমে গরুর গাড়ির ভেতরে ঢুকে যাই। তাই জায়গাটা ভালো করে দেখতে বা বুঝতে পারিনি। সেখানে কোনো দোকানপাট বা লোকজনের বাড়ি ঘরদোর ছিল? হ্যাঁ, তা ছিল। জায়গাটা একটা গঞ্জের মতো। সে জায়গাটা আবার দেখলে চিনতে পারবেন? বোধহয় পারবো। যে গরুর গাড়িতে উঠেছিলেন সেটা কি এরকমই? হ্যাঁ, 2 সাদা রঙের বড় গরু ছিল। গাড়োয়ান একজন উড়িয়া। দেখলে চিনতে পারবেন? বোধহয় না। উড়িয়াদের সবাইকে একই রকম দেখতে বলে মনে হয়। তবে দেখলে হয়তো বলতে পারবো। বেলা কটা নাগাদ আপনারা গরুর গাড়িতে উঠেছিলেন? এই 8টা-9টা হবে। সেদিন খাওয়া দাওয়া কোথায় করেছিলেন? খানিক দূরে আসার পর একটা বাজারে এসে পৌঁছই। সেখানে একটা ঘর নেওয়া হয়। ওই ঘরেই রান্না বান্না করে খাই।
কে রান্না করেছিল? আমি। ওরা দুজন জোগাড় যন্ত্র করে দিয়েছিল। তারপর? খাওয়া দাওয়ার পর আবার আমরা গাড়িতে উঠে পড়ি। তারপর রাত্রি 10টা নাগাদ আর একটা বাজারের মতো জায়গায় এসে পৌঁছলাম। সেখানে একটা ঘর ভাড়া নিয়ে রাতটা ঘরেই কাটাই। এখানেও রান্নাবান্না করেছিলেন? না, যাদের ঘর ভাড়া নিয়েছিলাম তাদের খাবারের দোকান ছিল। সেই দোকান থেকেই কিছু খাবার দাবার কিনে নিয়ে তাই খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তিনজনেই? হ্যাঁ। ওই দোকান বা দোকানদারকে দেখলে চিনতে পারবেন? মনে হয় পারবো। বেশ, তারপর কি করলেন? ভোর ভোর উঠে আবার বেরিয়ে পড়লাম। ওই গাড়িতেই? না, সেই গাড়িটা আর বেশি দূর যেতে চাইল না, তাই অন্য আর একটা গাড়ি ঠিক করা হলো। ওই দোকানদারই ঠিক করে দিয়েছিল। কোথায় যাবার জন্য গাড়িটা ঠিক করা হলো? গাড়োয়ানের সাথে কথা হয়েছিল, সে আমাদের পুরী পর্যন্ত পৌঁছে দেবে। পুরী পর্যন্ত গিয়েছিলেন? না। কত দূর গিয়েছিলেন? যেখানে আপনি আমাকে দেখেছিলেন। আচ্ছা বেশ, ওই দোকান থেকে পুরী পর্যন্ত যাবেন বলে আপনারা দোকানদারের ঠিক করে দেওয়া গাড়িতে উঠলেন। তারপর থেকে যা যা হয়েছে একটু ভেবে বলুন দেখি। গাড়ির ভেতরে আমরা তিনজনে বসে যেতে লাগলাম। কোনোদিন দুপুরে, কোনোদিনও সন্ধ্যায়, যেদিন যেমন সুযোগ সুবিধা পাওয়া যেত আমরা গাড়ি থেকে নেমে রান্না খাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নিতাম। রাত্রির বেলাটা কোনোদিনও গাড়ির ভেতরেই, আবার কোনো দিন কোনো দোকানের ঘর ভাড়া নিয়ে কাটিয়ে দেওয়া হতো। এইভাবে টানা 3-4 দিন চলার পর আমার এই দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনা ঘটল কিভাবে? কিছু মনে নেই? আমার যতদূর মনে আছে, রাতে আমরা কোনো একটা খাবার হোটেলের ঘরে বিশ্রাম করেছিলাম। খুব সকাল সকাল উঠে আমরা রওনা দিই। বেলা 10টা-11টার সময় একটা বাজারের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। সেই সময় শরৎ আর তার বন্ধু গাড়ি থেকে নেমে বাজারের ভেতরে যায়। আমি তখন গাড়িতেই বসেছিলাম। প্রায় আধ ঘন্টা পর তারা পাতার ঠোঙায় করে 2 টোঙা খাবার নিয়ে এসে বলল যে আজ আর দুপুরে রান্নাবান্না করা হবে না, একেবারে সন্ধ্যা পর্যন্ত টানা যাওয়া হবে, তারপর রান্না খাওয়া করে বিশ্রাম। একটা ঠোঙা আমার হাতে দিয়ে আর একটা ঠোঙা থেকে ওরা দুজনেই খেতে লাগলো। গাড়ির ভেতরে বসে যেতে যেতেই আমরা খাচ্ছিলাম। খাওয়ার পর আমার ঝিমুনি এলো, আমি ঘুমিয়ে পড়লাম। তারপর কি ঘটেছিল আমি জানি না। ঘুম ভাঙার পরেও খানিকক্ষণ ঘোরের মধ্যেই ছিলাম। যখন হুঁশ ফিরল, দেখলাম আমি রাস্তার পাশে শুয়ে আছি। বৃষ্টিতে কাপড় চোপড় ভিজে গেছে। শরতের নাম ধরে ডাকলাম, বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া শব্দ পেলাম না। আস্তে আস্তে উঠে বসলাম। খুব দুর্বল লাগছিল। বেশ কষ্ট করেই উঠে দাঁড়ালাম। তখন খেয়াল হলো আমার গায়ের গয়নাগাটি একটাও নেই। আবার শরতের নাম ধরে ডাকলাম, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কোথায় যে আছি তারও কোনো ধারণা নেই। বুঝতে পারলাম চরম কোনো বিপদে পড়েছি। রাস্তার পাশ থেকে সরে এসে ঝোপের আড়ালে বসে রাতটা কাটিয়ে দিলাম। তারপর প্রথম আপনাকেই দেখলাম। আমার অনুমান হয়তো ডাকাতেরা আমাদের এই সর্বনাশ করেছে। আপনাদের না আপনার? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছি। তাদের যে কি হাল হয়েছে সে তো জানি না। আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে তারা গেল কোথায়? গাড়িটাই বা কি হলো? ডাকাতরা তাদের ধরে নিয়ে যেতে পারে। ডাকাতরা টাকা পয়সা সোনাদানা নেবে, মানুষ ধরে নিয়ে যাবে কেন? তাহলে হয়তো ডাকাতদের ভয়ে তারা পালিয়ে গেছে। অসম্ভব নয়, কিন্তু পরে আবার ফিরে এলো না কেন? তাহলে আপনি কি ভাবছেন? হতে পারে শরৎ আর শরতের বন্ধুই আপনার সর্বনাশটা করেছে। কিন্তু বুঝলাম। আমার কথা শুনে উষা এখন খানিকটা দোলাচলে ভুগছে। গাড়োয়ানকে গাড়ি থামাতে বললাম। সে গাড়ি থামালো। জিজ্ঞাসা করলাম, এখান থেকে কাছাকাছি পোস্ট অফিস কোথায় আছে বলো তো?
তা তো আমি জানি না। এখান থেকে বাজার কত দূর? প্রায় 3 কোষ তো হবেই। যে বাজারটা আমরা পেরিয়ে এলাম সেটা কত দূর হবে বলো তো? তা 2 কোষের কম হবে না। এই দুটো বাজারের মধ্যে বড় কোনটা? যেটা আমরা ছেড়ে এলাম সেইটা। এই দুটো বাজারের মধ্যে থানা কোথায় আছে? দুটোর একটাতেও নেই। তাহলে এখান থেকে কাছাকাছির মধ্যে থানা কোথায়? কাল রাতে যে বাজারের মধ্যে ছিলাম সেই বাজারের কাছাকাছি একটা থানা আছে। আমি আন্দাজ করে নিলাম থানা থাকা মানে কাছাকাছির মধ্যে পোস্ট অফিস থাকা উচিত, তা না হলে সরকারি কাজের অসুবিধা হয়। সুতরাং আবার সেখানেই ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম। কিন্তু গাড়োয়ান বলল, এমন তো কথা ছিল না বাবু। নাই বা থাকলো, প্রয়োজন পড়েছে বলেই তো বলছি। আরো 1 টাকা অন্তত বেশি দিতে হবে বাবু। ঠিক আছে, তাই দেব, সঙ্গে বকশিসও দেব, চলো। গাড়োয়ান গাড়ির মুখ ঘুরিয়ে নিল। উষা জিজ্ঞাসা করল, যেদিক থেকে এসেছিলাম আবার সেই দিকে যেতে চাইছেন কেন? আপনারই জন্য। উদ্দেশ্য 3টে। প্রথমটা হলো আপনার বিপদের খবরটা আপনার বাড়ির লোকদের আগে জানানো। আমি যে শরতের সঙ্গে পালিয়ে গেছি এই খবরটা সবাইকে জানিয়ে দিতে চাইছেন? না, চাপা দিতেই চাইছি। দাঁড়ান, চিঠিটা আগে লিখে নিই। আমার পোর্টমেন্ট খুলে দোয়াত কলম কাগজ বার করে নিয়ে গাড়ির ভেতর বসেই একটা চিঠি লিখে ফেললাম। তারপর উষাকে বললাম, আপনি যেদিন বাড়ি ছেড়েছেন সেই দিন থেকেই শরৎ আর তার বন্ধু নিখোঁজ হয়েছে। সুতরাং শরতের সঙ্গে আপনার গৃহত্যাগের খবরটা কি আর জানাজানি হতে বাকি আছে? এখন দেখছি সত্যিই আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তার আগে যেটা লিখলাম সেটা শুনুন। আমি চিঠিটা পড়ে শোনাতে লাগলাম। মহাশয়, আপনার সহিত আমার চাক্ষুষ আলাপ না থাকলেও আমি আপনাকে চিনি। আমি কলকাতা পুলিশের একজন কর্মী। একটি সরকারি কাজে কটকে যাইতে হইয়াছিল। ফিরিবার পথে আপনার কন্যা শ্রীমতী উষা দেবীকে নিতান্ত সহায়হীনা অবস্থায় পুরীধামে গমন করিবার রাস্তায় দেখিতে পাই। পুরীধামের একজন পাণ্ডা কলিকাতায় আসিয়া কিছু মহিলা যাত্রী সংগ্রহ করিয়া জগন্নাথ দেবকে দর্শন করাইবার নিমিত্ত পুরীধামে গমন করিতেছিল। আপনার কন্যা উষা দেবীও কিভাবে ওই সংবাদ জানিতে পারিয়া পাছে আপনারা তাহাকে গমন করিতে না দেন এই ভয়ে আপনাদের কিছু না বলিয়া তাহার সঙ্গের গহনা এবং হাতে নগদ টাকা যা ছিল তাহা লইয়াই ওই যাত্রীগণের সহিত পাণ্ডার তত্ত্বাবধানে পুরীধামে গমন করিয়াছিল। যাত্রাকালে এক রাত্রে ডাকাত দল তাহাদের যথাসর্বস্ব অপহরণ করিয়া প্রস্থান করে। ডাকাতের ভয়ে উড়িয়া পাণ্ডাও চম্পট দেয়। স্ত্রীলোকগণ নিতান্ত সহায়হীনা অবস্থায় সেই স্থানেই পড়িয়া থাকে। ইহাদের প্রত্যেককেই স্বগৃহে পাঠাইবার বন্দোবস্ত করা হইয়াছে। তাহাদের আত্মীয় স্বজনেরা আসিয়া তাহাদের লইয়া গিয়াছেন। উষা দেবী এখনও জগন্নাথ দর্শনের সংকল্প পরিত্যাগ করেন নাই, কিন্তু আমি তাহাকে আটকাইয়াছি। তিনি আমার সঙ্গেই কলিকাতায় ফিরিতেছেন। আপনি পত্র পাওয়া মাত্রই কারোকে পাঠাইয়া দিবেন। আমি পুরীর রাস্তা ধরিয়া গমন করিতেছি। পথে সাক্ষাৎ হইয়া যাইবে। যদি সাক্ষাৎ নাও হয় আমি নিজেই উষা দেবীকে আপনার কাছে পৌঁছাইয়া দিব। আমি খবর পাইয়াছি উষা দেবীরা যেদিন কলিকাতা হইতে রওনা দেন সেই দিনই কলিকাতা হইতে 2-3 জন লোক তাহাদের অনুসরণ করিয়া বাহির হইয়াছিল। বোধ হইতেছে তাহাদের দ্বারাই এই অপকর্ম ঘটিয়াছে। আমি কলিকাতায় ফিরিয়া এ বিষয়ে তদন্ত শুরু করিব। সমস্ত বিষয় আপনাকে লিখিয়া জানাইলাম। যেরূপ ভালো বিবেচনা হয় সেইরূপ করিবেন। নিবেদন ইতি শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়। চিঠিটা শোনার পর উষা বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। ঋণ শোধ করবার প্রয়োজন নেই। এখন বাড়িতে কি বলতে হবে সেটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কিন্তু শরৎ আর তার বন্ধু তো সব কথা জানে। তারাই যদি প্রকৃত দোষী হয় আর সেটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে তাদের কথায় কেউ বিশ্বাস করবে না। নিজেকে বাঁচাবার জন্য সব অপরাধী মিথ্যা কথা বলে, এটা সবাই জানে। আপনি বলেছিলেন যেদিক থেকে আসছিলাম সেদিকেই আবার ফিরে যাওয়ার 3টে উদ্দেশ্য আছে।
আর দুটো উদ্দেশ্য কি কি? দ্বিতীয় উদ্দেশ্য হল শরতের ওপর আপনার এখনো পর্যন্ত যে বিশ্বাসটা রয়েছে সেটা ভাঙা। ওখানে গিয়ে শরৎকে খুঁজে বার করবার চেষ্টা করব। যদি সে ডাকাতের ভয়ে পালিয়ে গিয়ে থাকে বা ডাকাতের হাতে জখম হয়ে থাকে তাহলে ওই অঞ্চলেই তাকে খুঁজে পাওয়া যাবে। আর আমার তৃতীয় উদ্দেশ্য হলো আপনার সোনা গয়না টাকাকড়িগুলো উদ্ধারের চেষ্টা করা। পথে ফেলে আসা সেই বাজারে আমরা আবার ফিরে এলাম। সেখানে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় 2টো বেজে গেছে। খোঁজ নিয়ে জানলাম এই বাজারের কাছেই পোস্ট অফিস এবং পুলিশ থানা দুটোই আছে। প্রথমেই ডাকঘরে গিয়ে উষার বাবাকে লেখা চিঠিটা ডাকবাক্সে ফেলে দিলাম। তারপর থানায় গিয়ে হাজির হলাম। উষা গাড়িতেই বসে রইল। থানায় গিয়ে দেখলাম এখানকার ভারপ্রাপ্ত দারোগাবাবু আমার পরিচিত। আগে একবার অন্য একটি তদন্তের কাজে কটকে এসে এনার সঙ্গে আলাপ হয়েছিল। ইনিও আমাকে দেখেই চিনতে পারলেন। বললেন, আরে আবার কোন তদন্তের কাজে? এবার তো ঘটনা আপনার এলাকার মধ্যেই। কি ঘটনা? চুরি। আমি তো কিছুই জানি না, কিন্তু নালিশ জানাতে আসেনি। কবে, কোথায় ঘটল? গতকাল দিনের বেলা অথবা রাত্রে পুরী যাওয়ার রাস্তার ওপর গয়নাগাঁটি আর নগদ মিলে প্রায় 4-5 হাজার টাকার মতো হবে। এ তো অনেক টাকা। চুরিটা হলো কার? যার চুরি হয়েছে তিনি আমার গাড়িতেই আছেন। তাকে আপনি পেলেন কোথায়? রাস্তার ওপরেই। নিতান্ত সহায়হীনা দেখেই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তিনি কলকাতার এক ভদ্রঘরের মহিলা, বিশেষত তাঁর বাবা আমার পরিচিত। চুরিটা হলো কিভাবে? তিনি বাবা মাকে লুকিয়ে কয়েকজন যাত্রীর সাথে পুরীধামে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে বেরিয়েছিলেন। তার সঙ্গে যে অনেকগুলো সোনার গয়না আর নগদ টাকা আছে এই কথাটা কোনোভাবে জানতে পেরে সম্ভবত কলকাতা থেকেই দুটি লোক তাদের অনুসরণ করতে থাকে। রাস্তায় তারা যাত্রীর পরিচয় দিয়ে ওই যাত্রী দলের সঙ্গেই মিশে যায়। তারপর সুযোগ পেয়ে গতকাল কিছু খাবার এনে তারা ওই স্ত্রীলোকটিকে দেয়। সেই খাবার খেয়েই তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর দেখেন যে তিনি একা রাস্তার ধারে পড়ে আছেন, কেউ কোথাও নেই, এবং তার অঙ্গে পরনের কাপড়টি ছাড়া আর কিছুই নেই। সঙ্গের জিনিসপত্র উধাও। ওনারা কি হেঁটে যাচ্ছিলেন? অন্য যাত্রীরা হেঁটেই যাচ্ছিলেন, কিন্তু ইনি একখানি গরুর গাড়ি ভাড়া করে দিয়েছিলেন। তা সেই গাড়ির গাড়োয়ান কোথায়? জ্ঞান ফেরার পর তিনি গাড়োয়ান বা গাড়ি কিছুই দেখতে পাননি। বুঝলাম। তা এই অবস্থায় এখন আমাকে কি করতে হবে বলুন? আপনি কি করতে চান? এই মোকদ্দমার কোনো কিনারা হবে বলে কি আপনার মনে হয়? চেষ্টা করলে হবার সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। আপনার যদি মনে হয় যে যে দুজন লোক কলকাতা থেকে পিছু নিয়েছিল তারাই কাজটা করেছে, তাহলে আপনি কলকাতাতেই এই মামলা রুজু করে নিয়ে তদন্ত শুরু করুন না কেন? এখানে আপনার তদন্তে প্রয়োজনে যা যা সাহায্য লাগবে আমি দেব। আপনি নিজে মামলাটা নিতে আপত্তি করছেন কেন? আপনি একজন অভিজ্ঞ মানুষ, এর উত্তর আমি আর কি দেব বলুন? আপনি তো সবই জানেন, এ তো আর সামান্য চুরি নয়। এখানে মামলা রুজু হলে ওপর মহলের অফিসাররা আসবেন, আমার নিজের মতো করে কিছুই করার থাকবে না, ফলে কাজের কাজ কিছুই হবে না। যেখানেই বড় বড় অফিসাররা জড়ো হন সেখানেই মামলার কপাল পড়ে। তার চাইতে যা করার আপনিই করুন, আমি আপনাকে সাহায্য করব। আপনি যে বললেন তা ঠিক। আমিও চাই না মোকদ্দমা এখানে রুজু হোক। মোকদ্দমা এখানে শুরু হলে ওই ভদ্রমহিলার আর দুর্গতির সীমা থাকবে না। যখন যে অফিসার আসবেন প্রত্যেকেই ফরিয়াদিকে দেখতে চাইবেন আর প্রত্যেকেই একবার করে তার কাহিনী শুনতে চাইবেন। তা সত্ত্বেও আমি আপনার কাছে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? দেখুন, আমি যাদের সন্দেহ করছি তারা গতকাল রাতেই কাজটা করেছে, ফলে এখনো পর্যন্ত বেশি দূর কিন্তু যেতে পারেনি। এখানে কাছাকাছির মধ্যে কোনো রেলপথ নেই, দ্রুত যাবার কোনো যানবাহনও নেই। তাদের কোনো দিকে যেতে হলে গরুর গাড়ি অথবা হাঁটা ছাড়া কিন্তু গতি নেই। আমার ধারণা একটু চেষ্টা করলেই তাদের ধরে ফেলা সম্ভব। কিন্তু আমি এখানকার রাস্তাঘাট ঘাতঘাত ভালো করে চিনি না, দ্রুত গতির কোনো যানবাহনও আমার কাছে নেই। তাই এ ব্যাপারে আপনার সাহায্য চাইছি। দারোগাবাবু তাঁর অধীনস্থ যে সমস্ত কর্মচারী সেই সময় থানায় উপস্থিত ছিলেন তাদের সকলকে এক জায়গায় জড়ো করলেন।
তারপর প্রত্যেককেই দুই সন্দেহভাজন ব্যক্তির চেহারা যতটা সম্ভব বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হলো। এরপর চারদিকে তাদের ছড়িয়ে দেওয়া হলো। কেউ গেল হেঁটে, কেউ গরুর গাড়িতে, কেউ কেউ ঘোড়া নিয়ে। তাদের ওপর নির্দেশ থাকলো প্রত্যেকটি বাজারে, প্রত্যেক দোকানে গরুর গাড়ির গাড়োয়ানদের, এমনকি রাস্তার পথিকদের মধ্যেও জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো। এই সমস্ত কর্মচারীদের পথ খরচা বাবদ টাকা আমিই দিয়ে দিলাম। টাকা নিয়ে তারা যে যার রাস্তায় বেরিয়ে পড়ল। কর্মচারীদের বিদায় করে দিয়ে দারোগাবাবু বললেন, এদের খোঁজ খবর করে ফিরে আসা পর্যন্ত তো আপনাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ, তা তো হবেই। দাঁড়ান, আমি আপনাদের জন্য একটা বাসার ব্যবস্থা করে দিচ্ছি। কনস্টেবল আর উষাকে সঙ্গে নিয়ে আমি দারোগাবাবুর ঠিক করে দেওয়া বাসাতেই গিয়ে উঠলাম। পরদিন সকালে এই থানার অধীনস্থ সমস্ত গ্রামের চৌকিদারদের হাজিরা দেবার দিন ছিল। 12টার মধ্যে সমস্ত গ্রামের চৌকিদারেরা একে একে থানায় এসে উপস্থিত হল। চৌকিদারদের এই জমায়েত এর আগেও বেশ কয়েকটি তদন্তের ক্ষেত্রে আমার বিশেষ কাজে লেগেছিল। দারোগাবাবু সমস্ত চৌকিদারদের এক জায়গায় একত্রিত করে সন্দেহভাজন দুই ব্যক্তির বর্ণনা দিয়ে বললেন, এদের কাছে অনেক টাকা পয়সা আর সোনাদানাও আছে। তোমাদের মধ্যে যে এদের ধরে আনতে পারবে বা এদের কোনো সন্ধান দিতে পারবে, সে সরকার বাহাদুরের কাছ থেকে বিশেষ পুরস্কার তো পাবেই। তাছাড়াও আমরা দুজন তাকে নগদ 200 টাকা পুরস্কার দেব। সামান্য বেতনভোগী চৌকিদারেরা নগদ পুরস্কারের আশায় তখনই যার যার নিজের এলাকায় ফিরে গিয়ে অনুসন্ধান শুরু করে দিল। এই থানার এলাকা প্রায় 40 মাইল হবে। সুতরাং এই 40 মাইলের মধ্যে যদি ওই দুই ব্যক্তি এখনো পর্যন্ত থেকে থাকে, তাহলে চৌকিদারেরা যে তাদের অনায়াসেই ধরে ফেলবে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। দারোগাবাবু যে বাসা আমাদের থাকার জন্য ঠিক করে দিয়েছিলেন, সেটি বাজারের ভেতর একটি দোকানদারের ঘর। যাত্রীদের রান্নাবান্না করে থাকা খাওয়ার জন্যই ঘরটি ভাড়া দেওয়া হয়। রান্নার সমস্ত উপকরণই দোকানদারের দোকানে পাওয়া যায়। আমার সঙ্গের কনস্টেবলটি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে এনে রান্নাবান্না করত। এইভাবে 2 দিন কেটে গেল। আমার প্রতি উষার জড়তা এখন আর প্রায় নেই বললেই চলে। এখন সে আমাকে তার আত্মীয় বা পরিবারভুক্তের মতোই জ্ঞান করতে লাগলো। যে সমস্ত কর্মচারীদের শরৎ আর তার বন্ধুর অনুসন্ধানে পাঠানো হয়েছিল, 2 দিন পর থেকেই তারা সন্দেহভাজনদের সন্ধান না পেয়ে একে একে ফিরতে শুরু করল। এইভাবে আরও একদিন কেটে গেল। চৌকিদারেরাও কেউ কোনো খবর আনতে পারল না। এবার আমরা বেশ বুঝতে পারলাম যে পাখি এ প্রদেশ থেকে উড়ে গেছে। সুতরাং আমরা কলকাতায় ফিরে যাওয়ার জন্য তৈরি হলাম। যে গরুর গাড়িতে আমরা যাচ্ছিলাম সেটা আমাদের সঙ্গে এখানেই ছিল। রওনা দেবার ঠিক আগের মুহূর্তে 2 জন চৌকিদার আর একজন কনস্টেবল এসে হাজির হলো। কনস্টেবল আমার কাছে এসে বলল, খবর একটা পেয়েছি। বলো, কি খবর? এখান থেকে পুরীর দিকে যেতে 6-7 ক্রোশ দূরে একটা বাজার আছে। হ্যাঁ জানি, আমি ওখান দিয়েই আসছি। ওই বাজারের ভেতর একজন গণিকার বাড়ি আছে। হ্যাঁ, তারপর? আপনারা যে 2 জন লোকের কথা বলছিলেন, ওই রকমই 2 জন লোক অনেক জিনিসপত্র নিয়ে ওই গণিকার বাড়িতে 2 দিন ছিল। এখন কোথায়? ওই বাড়িতে থাকাকালীন তারা পুরীর দিক থেকে আসা একটা ঘোড়ার গাড়ি পেয়ে যায়। সেই গাড়ি ভাড়া নিয়েই তারা কলকাতার দিকে রওনা দিয়েছে। ঘোড়ার গাড়ি তো এখানে সহজে পাওয়া যায় না, পেলো কিভাবে? ঘোড়ার গাড়ি এখানে পাওয়া যায় না ঠিকই, তবে কোনো কোনো সময় কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে অনেক বাবু ঘোড়ার গাড়ি ভাড়া করে সরাসরি পুরীতে আসেন। এদের মধ্যে কিছু কিছু গাড়ি ওই বাবুদের নামিয়ে দিয়ে আবার ফিরে যায়। সেই রকমই একটা গাড়ি তারা পেয়ে গিয়েছিল। 2 দিন আগে যারা ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে গেছে, গরুর গাড়িতে কিংবা হেঁটে গিয়ে তো আর তাদের ধরা সম্ভব নয়। যদি কোনো ঘোড়া পাওয়া যায় তো সেটা নিয়ে ধাওয়া করলে হয়তো ধরা গেলেও যেতে পারে। আমার কথা শুনে দারোগাবাবু বললেন, এখানে 5 ক্রোশের মধ্যে কোনো ঘোড়া নেই। আমার যে 2টো ঘোড়া ছিল, সে 2টো নিয়ে যারা বেরিয়েছে তারা না ফেরা পর্যন্ত আর কিছু করার নেই। আপনারা বেরিয়ে যান, বুঝলেন? ওই 2 জনের মধ্যে কেউ একজন ফিরে এলেই
আমি সেই ঘোড়াতেই আরেকজনকে ওই ঘোড়ার গাড়িকে ধরার জন্য পাঠিয়ে দেব। আপনি পথেই তাকে দেখতে পেয়ে যাবেন। দারোগাবাবুর প্রস্তাব মেনে নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। উষা আমার আগেই গাড়িতে উঠে বসে পড়ল। পুরীর রাস্তা ধরে গাড়ি কলকাতা অভিমুখে চলতে শুরু করল। কনস্টেবলটি গাড়িতে না উঠে হেঁটেই আসতে লাগল। সারাটা পথ আমি সতর্ক দৃষ্টি রেখেছিলাম পিছন থেকে কোনো অশ্বারোহী পুলিশ কর্মীর দেখা পাওয়ার আশায়, কিন্তু সেরকম কারোরই দেখা পেলাম না। সঙ্গে স্ত্রীলোক থাকলে পথে যে নানা ধরনের অসুবিধা ঘটবার সম্ভাবনা থাকে, আমি যে তার থেকে একেবারে নিষ্কৃতি পেয়েছিলাম তা নয়। যে কদিন আমাকে রাস্তায় কাটাতে হয় সে কদিন যে কত রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তা বর্ণনা করতে গেলে আলাদা একখানা গল্প হয়ে যাবে। যাই হোক, সেসব অসুবিধা অতিক্রম করে গরুর গাড়ি পাল্টে যেখান থেকে ঘোড়ার গাড়ি পাওয়া গেল সেখান থেকে ঘোড়ার গাড়িতে চেপে অবশেষে আমরা কলকাতায় এসে পৌঁছলাম। পথে উষার বাবার পাঠানো কোনো লোকের সাথেও আমাদের দেখা হলো না। কলকাতায় এসে উষাকে জিজ্ঞাসা করলাম, এখন কি করবেন বলুন? একাই বাড়ি যাবেন তো, নাকি? আমাকে কথা শেষ করতে না দিয়েই উষা বলল, বাবাকে আপনি যে চিঠিটা দিয়েছিলেন সে চিঠি কি তিনি পেয়েছেন বলে আপনার মনে হয়? না পাওয়ার তো কোনো কারণ দেখছি না। তাহলে আপনি যা লিখেছেন তা বোধহয় তিনি বিশ্বাস করেননি। সেটা আপনি কিভাবে অনুমান করছেন? তাহলে কি তিনি আমাকে নিয়ে আসবার জন্য লোক পাঠাতেন না? লোক পাঠিয়েছেন কি পাঠাননি সেটা জানছেন কিভাবে? পথে তো দেখা হলো না। আমরা যে সবসময় রাস্তাতেই ছিলাম তা তো নয়। রাত্রে তো কোনো না কোনো দোকানদারের ঘরেই থেকেছি। ফলে তিনি লোক পাঠালেও আমাদের সঙ্গে তার দেখা না হবার সম্ভাবনাও থাকে। নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু আপনি যা বলছেন তা ঠিক, নিশ্চিত কিছুই বলা যায় না। কিন্তু যদি আমার আশঙ্কাই ঠিক হয়, বাবা যদি বুঝে ফেলেন যে আমি শরতের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, এই কুলোটা মেয়ের মুখ তিনি আর দেখতে চান না বলেই আমাকে আনতে লোক পাঠাননি। বুঝলাম। তাহলে আপনি চাইছেনটা কি? আপনার বাড়িতে কাজের লোক হিসেবে যদি থাকতে দেন তো ভালো, না হলে আমাকে আত্মহত্যা করতে হবে। আমি একটু ভেবে নিয়ে বললাম, চলুন, আপনি গাড়িতেই বসে থাকবেন। আমি আগে গিয়ে আপনার বাবার সঙ্গে কথা বলে ওনার মনের ভাবটা বুঝে নেব। তারপর আমার বাড়ির কাজের লোক আর আত্মহত্যা, এ দুটো রাস্তা তো আপনার খোলাই রইল। এই বলে আমি উষাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির দিকেই রওনা দিলাম। বাড়ি থেকে খানিকটা দূরে গাড়ি রেখে দিয়ে আমি একাই বাড়ির ভেতরে ঢুকলাম। উষার বাবা কয়েকজন লোকের সাথে বৈঠকখানাতে বসেছিলেন। মনে হলো তিনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু আমার নামটা জানেন না। আমাকে দেখে বললেন, আপনি কি আমার সঙ্গেই দেখা করতে এসেছেন? হ্যাঁ। বলুন, কি দরকার? দরকারটা একটু গোপনীয়। ও আচ্ছা, তাহলে চলুন বাইরে কোথাও গিয়ে কথা বলা যাক। তিনি উঠে ঘর থেকে বেরিয়ে আমাকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। আমি বললাম, আমি আপনাকে একখানা চিঠি লিখেছিলাম, আপনি কি সেটা পেয়েছেন? চিঠি? কি ব্যাপারে বলুন তো? আপনার কন্যা উষা দেবীর বিষয়ে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি প্রিয়নাথ বাবু। আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি। আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়নি? না। সে এখন কোথায়? সে ভালো আছে তো? ব্যস্ত হবেন না, তিনি ভালোই আছেন, আমার সঙ্গেই আছেন। কিন্তু তিনি খানিকটা ভীত এবং লজ্জিত হয়ে পড়েছেন, তাই গাড়িতেই বসে আছেন। যতই হোক আপনাদের না জানিয়ে জগন্নাথ দর্শনে যাওয়াটা যে তার সমীচীন হয়নি, এটা তিনি বুঝতে পেরেছেন। জগন্নাথ দেবী তাকে রক্ষা করেছেন, না হলে আপনি কি সেই সময় ওইখানে গিয়ে হাজির হন? আচ্ছা, আপনি যে লিখেছিলেন কলকাতা থেকে দুটি লোক ওকে অনুসরণ করছিল, তারা কারা? অনুসন্ধান করে আমি সেরকমই জানতে পেরেছি, কিন্তু তারা যে কারা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। এ বিষয়ে আমি খানিকটা জানতে পেরেছি। কি জানতে পেরেছেন বলুন তো? আমাদের বাড়ির কাছেই একটা মেষ বাড়ি আছে। যে রাত্রে উষা অন্তর্ধান করেছিল সেই রাত্রেই ওই মেষ বাড়ি থেকে দুটি ভাড়াটিয়া হঠাৎ করে কোথায় চলে যায়। কোথায় চলে যায়? কোথায় গেছে তা কেউ বলতে পারে না, কিন্তু কেউ কেউ শত্রুতা করে এটা রটিয়ে দিচ্ছে যে উষা নাকি ওদের সাথেই কুলত্যাগ করেছে।
শত্রুদের মুখে ছাই দিয়ে ওদের ধরে ফেলবো, চিন্তা করবেন না। ওদের দুজনের নাম কি বলতে পারেন? একজনের নাম শুনেছি শরৎ, আর একজনের নাম কি তা বলতে পারবো না। ওরা আবার কলকাতায় ফিরে এসেছেন কিনা জানেন? সে খবর পাইনি, অথবা বলতে পারেন খবর নেওয়ারও চেষ্টা করিনি। একবার চেষ্টা করে দেখা উচিত, কারণ এখনই ওদের ধরতে পারলে উষা দেবীর অপহৃত গয়নাগাঁটি আর টাকা পয়সাগুলো কিন্তু উদ্ধার করা যাবে। উষা বাড়ি থেকে কি নিয়েছিল তা আমি জানি না, ওর সঙ্গে কথা বলে দেখি। চলুন, আমি নিজেই যাচ্ছি। গাড়ি কত দূরে রেখেছেন? ব্যস্ত হবেন না, আপনার যাওয়ার দরকার নেই। আমি গিয়ে গাড়ি এখানেই নিয়ে আসছি। উষার বাবাকে নিবৃত্ত করলাম। তিনি হাঁক ডাক করতে করতে উষার ফিরে আসার খবরটা দিতে অন্দরমহলে ঢুকে গেলেন। আমি উষার কাছে ফিরে এসে বললাম, খবর ভালো, আপনার বাবা আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভাইকে কটকের রাস্তায় পাঠিয়ে দিয়েছেন আপনাকে আনবার জন্য। উনি আমার চরিত্র নিয়ে কোনো সন্দেহ করেননি? সত্যি কথাটা চারদিকে রটে গেছে, কথাটা তাঁর কানেও গেছে, কিন্তু আমার চিঠি পাওয়ার পর তিনি শত্রুদের কথায় কান না দিয়ে চিঠির কথাতেই বিশ্বাস করেছেন। আমার কথা শুনে উষা খুশি হয়েছে বলে মনে হলো না। খানিকক্ষণ চুপ করে থেকে বসে কি যেন ভাবতে লাগলো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আবার কি ভাবতে বসলেন? ভাবছি, বদনাম রটেছে এটা তো সত্যি, ঘটনাটাও সত্যি। পরে যদি এ নিয়ে আমাকে আবার কোনো গঞ্জনা শুনতে হয়, এখন হয়তো আমি ফিরে আসাতে এবং আপনার চিঠি পেয়ে সাময়িক স্বস্তি পেয়েছেন, কিন্তু পাপ কি আর চাপা থাকবে? তখন কি হবে? সবসময় তো আর আপনার দেখা পাবো না। বেশ, আমি না হয় মাঝে মধ্যে এসে আপনার খবর নিয়ে যাব। এলেই কি আর সব খবর জানতে পারবেন? আপনি বরং আপনার বাড়িটা আমাকে দেখিয়ে দিন। সেরকম কিছু ঘটলে আমি নিজেই গিয়ে আপনার সঙ্গে দেখা করতে পারবো। এখন আর তার সময় নেই উষা দেবী, আপনার জন্য সবাই অধীর হয়ে অপেক্ষা করছেন। এখন চলুন। উষা আর কিছু বলল না। গাড়ি উষাদের বাড়ির রাস্তায় গিয়ে দাঁড়ালো। দেখলাম উষার বাবা, মা, বাড়ির অন্যান্য স্ত্রীলোকেরা, এমনকি চাকর বাকরেরাও পর্যন্ত অন্দরমহল ছেড়ে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। উষার মা এসে মেয়েকে গাড়ি থেকে নামিয়ে নিলেন। উষা আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে অন্দরমহলে ঢুকে গেল। পরদিন সকালে বড় সাহেবের সাথে দেখা করে উষা সংক্রান্ত ঘটনাটি বললাম। তবে শরতের সাথে তার স্বেচ্ছায় গৃহত্যাগের ব্যাপারটা উজ্জ্বই রাখলাম। সব শুনে তিনি বললেন, কেসটা ওখানকার লোকাল থানাতেই রুজু করে দিলেন না কেন? উষা দেবীকে নিয়ে আমি ওখানকার থানাতে গিয়েছিলাম, কিন্তু দারোগাবাবু মামলা নিতে রাজি হলেন না। তবে তদন্তে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। যদি মনে করো এই মোকদ্দমার কিনারা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি তদন্ত শুরু করো। এরপর উষাদের বাড়ি গিয়ে তার বাবাকে বললাম, তদন্ত শুরু করতে হলে শরৎ ও তার বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে মোকদ্দমা রুজু করতে হবে। এতে আপনারা রাজি আছেন তো? নিশ্চয়ই। উষার অতগুলো গয়না, অতগুলো টাকা, অভিযোগ তো জানাতেই হবে। সেক্ষেত্রে উষা দেবীকে একবার আমাদের ওপরওয়ালার সঙ্গে দেখা করতে হবে, তাকে সব কথা জানাতে হবে। এ কথা শুনে উষার বাবা একটু চিন্তিত হয়ে বললেন, আপনাদের ওপরওয়ালা কি সাহেব? হ্যাঁ, তিনি ইংরেজ সাহেব। তাহলে এটা কিভাবে সম্ভব? একজন সাহেবের কাছে গিয়ে উষা এই কথাগুলো বলবে কিভাবে? সাহেবের কাছে উষা দেবীকে যেতে হবে না। উষা দেবী আমার সঙ্গে আমার বাসায় যাবেন। বড় সাহেব ওখানেই আসবেন। যা বলবার আমিই বলবো। উষা দেবীকে শুধু উপস্থিত থাকতে হবে। এমন ব্যবস্থা হলে তো আর কোনো সমস্যাই নেই। আমি মানুষ চিনি মশাই, আপনি উষাকে নিয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। তবে উষাকে একবার জিজ্ঞাসা করে দেখি। এই বলে তিনি ভিতর বাড়িতে চলে গেলেন এবং বলাই বাহুল্য খানিকক্ষণের মধ্যেই উষা তৈরি হয়ে বেরিয়ে এলো। আমি উষাকে নিয়ে আমার বাসার দিকে রওনা দিলাম।
বাসায় এসে উষাকে বললাম, চিনে গেলেন আমার বাসা, আর কোনো চিন্তা রইল না আপনার। বড় সাহেব? বড় সাহেব আসবেন না, আপনার জন্যই আপনার বাবার সঙ্গে একটু মিথ্যাচার করতে হলো। এই মামলার ভার বড় সাহেব আমাকেই দিয়েছেন। এ বিষয়ে নতুন করে তো আর আপনার কাছ থেকে আমার কিছু জিজ্ঞাসা নেই। তবে এক্ষুনি ফিরে যাওয়া যাবে না, এখানে খানিকক্ষণ অপেক্ষা করে যেতে হবে। উষা খানিকটা আহ্লাদিত স্বরে বলল, এক্ষুনি ফিরে যেতে চাইও না। এরপর বেশ খানিকটা সময় এটা সেটা গল্প করার পর উষাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। যাবার সময় উষা আমার ঘরের তাক থেকে একটা বাংলা নভেল বার করে নিয়ে বলল, এটা নিয়ে যাচ্ছি, পড়ে ফেরত দিয়ে যাব। শরৎ ও তার বন্ধুর বিরুদ্ধে মোকদ্দমা রুজু হল। যে মেস বাড়িতে তারা থাকতো সেখানে গিয়ে জানতে পারলাম, যেদিন উষাকে নিয়ে আমি কলকাতায় ফিরেছিলাম তার 3 দিন আগে তারা মেসে ফিরে এসেছিল। কিন্তু একদিন সেখানে থাকার পরই দেশে যাচ্ছি বলে মেস ছেড়ে চলে যায়। শরতের গ্রামের আশপাশের আরও কয়েকজন ওই মেসে থাকত। তাদের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে শরতের গ্রামে গিয়ে হাজির হলাম। সেখানেই শরৎ এবং তার বন্ধুকে পেয়ে গেলাম, কিন্তু তারা সমস্ত কথাই অস্বীকার করল। এমনকি উষা নামে কাউকে চেনে না বলেও জানালো। তাদের বাড়ির খানাতল্লাশি করলাম, কিন্তু অপহৃত গয়নাগুলোর একখানাও দেখতে পেলাম না। তবে শরৎ ও তার বন্ধুর বাক্স থেকে অনেকগুলো টাকা পাওয়া গেল। ওদের যে অবস্থা দেখলাম, তাতে করে এত টাকা ওদের কাছে থাকা সম্ভব নয়। যাই হোক, ওদের কোনো কথায় কর্ণপাত না করে আমি ওদের দুজনকেই যে থানার অধীনে এই গ্রাম, সেই থানায় নিয়ে এলাম। সারা রাত তারা হাজতে থাকল। পরদিন ভোরবেলা হাজত থেকে বার করে এনে একটা ঘরে ওদের দুজনকে বসালাম। বললাম, তোমাদের মতো মূর্খ আমি খুব কম দেখেছি, বিনা দোষে জেলে যেতে বসেছ। শরৎ একটু যেন সাহস পেয়ে বলল, আপনি তো বিনা দোষে আমাদের ধরে আনলেন। তোমরা তো সত্যি কথাটা বললে না। সত্যি কথাটা বললে এ মামলায় তোমাদের দোষী সাব্যস্ত করা যায় না। কি সত্যি কথা? তোমরা উষার গয়না টাকা নাওনি। না, আমরা তাকে চিনি না। এই জন্যেই তোমরা জেলে যাবে। আমার কাছে মিথ্যা বলে লাভ নেই, আমি সব জানি। আমার কথাগুলো একবার মন দিয়ে শোনো। দেখো শরৎ, অন্যের জিনিস চুরি করা এক, সেটা অপরাধ। আর কোনো রমণী যদি কারুর প্রণয়ে আসক্ত হয়ে তাকে তার যথাসর্বস্ব দিয়ে দেয়, সেটা আর এক। সেক্ষেত্রে ওই ব্যক্তির কোনো অপরাধ থাকে না। অনেক দিন ধরেই তোমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সুযোগ বুঝে উষা তোমার সঙ্গে ঘর বাঁধবে বলে গৃহত্যাগ করে এবং তার কাছে যা ছিল তা স্বেচ্ছায় তোমাকে দিয়ে দেয়, তাই তো? আপনি এসব কথা জানলেন কিভাবে? উষা বলেছে? না, তার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি। জানার অন্য অনেক উপায় আছে। তুমি পুরীর রাস্তায় যে গাড়িতে উঠেছিলে, সেই সমস্ত গাড়ির গাড়োয়ান, যে দোকানে খেয়েছিলে, রাত কাটিয়েছিলে, সেই সব দোকানদার সবার সাথে আমার কথা হয়েছে। 8 ঘন্টা সময় দিলাম, ভালো করে ভেবে নাও। যা ঘটেছে সব সত্যি বলে দিলে তোমাদের শাস্তির হাত থেকে আমি কিন্তু বাঁচিয়ে দিতে পারি। এই বলে আমি ওদের দুজনকে একা পরামর্শ করবার সুযোগ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ঠিক 8 ঘন্টা পর আবার ঘরে ঢুকে বললাম, বলো কি করবে? আপনি যখন সবকিছু জেনেই ফেলেছেন, তখন আর আপনার কাছে কোনো কিছু গোপন করব না। বেশ, সেটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। বলো কি ঘটেছে? উষা তার বাপের বাড়ি থেকে স্বইচ্ছেতেই চলে এসেছিল। হ্যাঁ, তা তো আমি জানি। তারপর? আমরা 3 জন গাড়ি পাল্টে পাল্টে শেষ পর্যন্ত একটা গরুর গাড়ি ভাড়া নিয়ে পুরীর রাস্তা ধরে যাচ্ছিলাম। পথে যেতে যেতে উষা তার সমস্ত গয়না গাটি গা থেকে খুলে টাকা পয়সা গয়না গাটি সব একটা পুঁটুলিতে বেঁধে আমার কাছে দিয়ে দেয়। তারপর? আপনাকে দুঃখের কথা কি আর বলবো দারোগা বাবু, উষা ভদ্র ঘরের মেয়ে হলেও প্রকৃতই একটা কুলোটা স্বভাবের।
সে আমাকে ভালোবেসে ঘর ছাড়লো, কিন্তু আমার সঙ্গে থেকেও সন্তুষ্ট হলো না। কিরকম? যাবার পথে আমাদের একটা বাজারে 2-3 দিন থাকতে হয়েছিল। সেখানে এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। আমি প্রথমে অতটা বুঝিনি, কিন্তু 3 দিনের মাথায় সকালে উঠে দেখি ও মা, উষা নেই, আর তাকে কোথাও পাওয়া গেল না, আর সেই যুবকটাকেও পাওয়া গেল না। তারপর কি করলে? আর কি করব, মনের দুঃখে দেশে ফিরে এলুম। কলকাতার মেসেও গেছিলুম, কিন্তু সেখানে মন টিকলো না। তাহলে উষার গয়না বা টাকা তোমরা চুরি করনি, সে নিজেই তোমাকে দিয়েছিল? হ্যাঁ, সে নিজেই দিয়েছিল। তাহলে তো তোমার চুরির অপরাধ হয়নি। না, সে তো নিজেই দিয়েছিল। তা সে যদি গয়নাগুলো তোমাকে দিয়েই থাকে, তো সেই গয়নাগুলো রেখেছো কোথায়? এই হঠাৎ টাকার দরকার পড়েছিল কিনা, তাই বন্ধক রেখেছি। কোথায় বন্ধক রেখেছো? আগে কলকাতায়। কলকাতায় যেখানে রেখেছো আমাকে দেখাতে পারবে তো? হ্যাঁ, কেন পারবো না? বেশ, তাহলে চলো আমার সঙ্গে, আমি দেখব। এইভাবে ছল চাতুরি করে শরৎ আর তার বন্ধুকে কলকাতায় এনে বন্ধকি দোকান থেকে উষার সমস্ত গয়নাই উদ্ধার করা সম্ভব হলো, এবং অবশেষে শরৎ বুঝল তারা আমার ফাঁদে পা দিয়েছে। বিচার চলাকালীন শরৎ উষার নামে বিস্তর কুৎসা করল। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের সামনে সে উষাকে নানান প্রশ্ন করে গেল। উষা কোনো কথারই কোনো জবাব দিল না। আমার প্রধান সাক্ষী ছিল সেই গাড়োয়ান, যে গাড়িতে যেতে যেতেই শরতের কিনে আনা ঠোঙার খাবার খেয়ে উষা বেহুঁশ হয়ে পড়েছিল। কটকের সেই দারোগাবাবুর সহায়তায় তাকে এবং আরও কয়েকজনের সন্ধান বার করে তাদের কলকাতায় আনিয়েছিলাম। সাক্ষী দিতে উঠে সেই গাড়োয়ান বলল, হুজুর, আমার গাড়িতেই এনারা 3 জন যাচ্ছিলেন। একদিন রান্না করবেন না বলে সন্ধ্যের সময় একটা বাজারে এসে পৌঁছানোর পর ওনারা 2 জন সেই বাজার থেকে খাবার কিনে এনেছিলেন। একটা ঠোঙা থেকে ওনারা 2 জন খাচ্ছিলেন, আর একটা ঠোঙা থেকে এই স্ত্রীলোকটি খাচ্ছিলেন। তার কিছুক্ষণ পরেই স্ত্রীলোকটি ঘুমিয়ে পড়লেন। আমি খানিকটা যাওয়ার পর অন্ধকারে একটা নির্জন লোকালয়হীন জায়গায় এসে ওনারা 2 জন এই স্ত্রীলোকটিকে নামিয়ে রাস্তার ধারে শুইয়ে দিলেন। তারপর গাড়ি থেকে মালপত্র সব নামিয়ে ভাড়া মিটিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিলেন। আমি ওদের বলেছিলাম এখানে কোনো থাকার জায়গা নেই, কিন্তু ওনারা আমাকে চলে যেতে বললেন। আমি এগিয়ে গিয়ে সামনে যে বাজার পড়ল সেখানেই বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময় আমার চোখে পড়ল অন্য একটা গরুর গাড়িতে মালপত্র নিয়ে ওনারা 2 জন যাচ্ছেন। গাড়ির ভেতরে তখন আর সঙ্গের স্ত্রীলোকটিকে দেখতে পেলাম না। আমি কাছে গিয়ে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ওনারা পরিষ্কার করে কিছুই বললেন। আমি মামলাটা এমনভাবে সাজিয়েছিলাম যাতে শরতের সাথে উষার স্বেচ্ছায় গৃহত্যাগের ব্যাপারটা প্রকাশ না পায়। গয়না এবং টাকা অপহরণের উদ্দেশ্যেই শরৎ আর তার বন্ধু উষাকে অনুসরণ করে যাত্রীদলের সঙ্গে ভিড়ে যায় এবং সুযোগ বুঝে তাকে ভুলিয়ে আলাদা করে নেয়। এটাই শেষ পর্যন্ত প্রতিপন্ন করা গিয়েছিল। বিচারক সহ প্রত্যেকেই ধরে নিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্যই শরৎ উষার নামে মিথ্যা কুৎসা রটনা করতে চাইছে। এই মোকদ্দমায় একজন গৃহস্থ বিধবা মহিলার সামাজিক সম্মান রক্ষার খাতিরে এই যে আমাকে কিঞ্চিত মিথ্যাচারণ করতে হলো, এর জন্য আইনত আমি অপরাধ করলাম কিনা জানি না, তবে নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার। অবশেষে মহামান্য বিচারক শরৎ এবং তার বন্ধুকে উপযুক্ত দণ্ডেই দণ্ডিত করলেন। এই ঘটনার পর থেকে উষা মাঝে মধ্যে কোনো না কোনো পরিচারিকাকে সঙ্গে নিয়ে আমার বাসায় আসত।
বাংলা নভেল নিয়ে যেত পড়বার জন্য। আমিও কখনো সখনো নতুন বাংলা নভেলের সন্ধান পেলে তার জন্য আনিয়ে রাখতাম। প্রতিবারই সে যাবার সময় বলে যেত, পড়ে ফেরত দিয়ে যাব। তার পদস্খলনের আর কোনো সংবাদ আমি কখনো পাইনি। শুনছিলেন দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প বাড়ি থেকে পালিয়ে। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, উষা, সঙ্গীতা, দারোগা বাবু, কনস্টেবল এবং গাড়োয়ান অপু, শরৎ ও উষার বাবা সঞ্জিত, সাক্ষী গাড়োয়ান এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।